Okay, so let's start. Okay, let me share the Jamboard. আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা hill climbing search algorithm দেখেছিলাম. So we learned about hill climbing search, we learned what hill climbing search is, when we use it, and also we saw a practical example of hill climbing search. একটু short review দেই, তারপরে আমরা আজকের ক্লাস শুরু করব. So আমরা দেখলাম যে আমরা সিস্টেমেটিক সার্চ বা আমরা যে আনইনফর্মড সার্চ বা ইনফর্মড সার্চ অ্যালগরিদম গুলো পড়েছি সেগুলো আসলে সব সিনারিওতে ইউজ করতে পারি না. যেমন যদি দেখা যায় স্টেট স্পেসের সাইজ অনেক লার্জ, সেক্ষেত্রে আমরা সিস্টেমেটিক সার্চ ইউজ করে কিন্তু প্রবলেম সলভ করতে পারি না. যেমন লাস্ট ক্লাসে আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম 8 কুইন্স প্রবলেম, আমরা দেখলাম যে ওটার স্টেট স্পেসের সাইজ হচ্ছে 17 মিলিয়ন স্টেটস. তো যখন 17 মিলিয়ন স্টেটের মধ্যে থেকে আমাকে একটা গোল স্টেট ফাইন্ড আউট করতে হবে, এটা আসলে সিস্টেমেটিক সার্চ ইউজ করে ট্রি কনস্ট্রাক্ট করে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়. So in these scenarios we have to think about local search algorithms. Also, if we don't have to save the path to the goal, if we are solving some sort of optimization problems, এগুলোর ক্ষেত্রেও আমরা লোকাল সার্চটাকে কনসিডার করতে পারি. তো লোকাল সার্চের এক্সাম্পল হিসেবে আমরা প্রথম যে অ্যালগরিদমটা দেখলাম সেটা হচ্ছে হিল ক্লাইম্বিং সার্চ অ্যালগরিদম. তো হিল ক্লাইম্বিং সার্চের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমি একটা স্টার্ট নোড থেকে শুরু করতেছি এবং আমি যেটা করব, আমি নোডটার চাইল্ডগুলো জেনারেট করব এবং জেনারেটেড চাইল্ডগুলোর মধ্যে আমি হিউরিস্টিক ফাংশন বা অবজেক্টিভ ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করব. সো প্রথমে আমি বেস্ট চাইল্ডটা ফাইন্ড আউট করব. এখন বেস্ট চাইল্ড বলতে কি বোঝায়? বেস্ট চাইল্ড বলতে বোঝায় যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয় তাহলে হাইয়েস্ট ভ্যালুড চাইল্ড, আর যদি মিনিমাইজেশন প্রবলেম হয় তাহলে লোয়েস্ট ভ্যালুড চাইল্ড ইজ দ্য বেস্ট চাইল্ড. তো বেস্ট চাইল্ড ফাইন্ড আউট করার পরে বেস্ট চাইল্ডকে আমি প্যারেন্টের সাথে কম্পেয়ার করে দেখব whether it is better than the parent. If it is better than the parent, then তাকে আমি নেক্সট নোড হিসেবে চুজ করব এবং প্যারেন্ট আর অন্যান্য সিবলিং গুলোকে মেমরি থেকে ডিলিট করে দেব. যদি বেস্ট চাইল্ডটা প্যারেন্টের চাইতে বেটার না হয় তাহলে আমি যেটা করব, প্যারেন্টটাকে আমি সলিউশন হিসেবে রিটার্ন করে দিব যে দিস ইজ দ্য বেস্ট আই ক্যান ডু. এখন this was the strategy used in hill climbing search algorithm or greedy hill climbing search algorithm, and we also looked at an example of how we can use greedy hill climbing search algorithm to solve 8 queens problem. তো লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত দেখেছিলাম কিভাবে আমরা 8 queens প্রবলেমটা greedy hill climbing দিয়ে সলভ করতে পারি, এবং আমরা এটাও দেখেছিলাম যে greedy hill climbing দিয়ে সলভ করলে সব সময় কিন্তু আমরা সলিউশন পাচ্ছি না. Even if we give chance to the equal nodes, we get solution 94% of the time, and other 6% of the time the algorithm is a failure. So আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি from a variation of greedy hill climbing search. আমরা greedy hill climbing search এর কিছু ভ্যারিয়েশন দেখব, যে ভ্যারিয়েশন গুলো ডিফারেন্ট প্রবলেমস এর ক্ষেত্রে গ্রিডি ভার্সনের চাইতে বেটার কাজ করে. অর্থাৎ আমরা যে অ্যালগরিদমটা শিখেছি সেটা তো একটা কমপ্লিটলি গ্রিডি ভার্সন. তো আমরা যে ভ্যারিয়েশন গুলো দেখব এগুলো আসলে গ্রিডি না, এগুলো একটু ডিফারেন্ট, এবং এই ডিফারেন্সটার কারণে দেখা যায় অনেক প্রবলেমের ক্ষেত্রে গ্রিডি হিল ক্লাইম্বিং সার্চের চাইতে বেটার পারফর্ম করে. So let's look at the variations. After that we will move on to the next algorithm in this chapter. Okay. So the first variation we are going to look at is stochastic hill climbing. Okay, so the first variation we are going to look at is stochastic hill climbing. In case of a stochastic hill climbing, you can say the name contains stochastic. তো stochastic নামটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে probability বা randomness এর কোনো একটা ব্যাপার আছে. So it's exactly that. In case of stochastic hill climbing search, we don't always give chance only to the best node. Greedy hill climbing এর ক্ষেত্রে তো আমি যখন ট্রি কনস্ট্রাক্ট করতেছি, আমি একটা নোডকে এক্সপ্যান্ড করার পরে যে চাইল্ডটা বেস্ট তাকেই কিন্তু আমি সবসময় কনসিডার করতেছি ফর এক্সপেনশন নেক্সট. বাট ইন কেস অফ স্টকাস্টিক হিল ক্লাইম্বিং ইটস নট দ্যাট. স্টকাস্টিক হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রে আমি শুধুমাত্র যে বেস্ট সে না, যতগুলো বেটার নোড আছে, তার মানে প্যারেন্টের চাইতে বেটার যতগুলো নোড আছে তাদের মধ্যে থেকে একজনকে আমি র্যান্ডমলি চুজ করব ফর এক্সপেনশন. সো লেট মি শো ইউ উইথ অ্যান এক্সাম্পল, দেন ইট উইল বিকাম ইভেন মোর ক্লিয়ার. আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি হাউ ইট ওয়ার্কস.
Okay, so let's say we are trying to solve the 8 queens problem using stochastic hill climbing search. So if that is the case, আমরা কিন্তু জানি যে 8 queens problem এ যেমন আমরা এটা যখন সলভ করলাম, তো this was our start state, দেখো এটা ছিল আমাদের স্টার্ট স্টেট, এবং আমরা যখন স্টার্ট স্টেটের 56 চিলড্রেন জেনারেট করলাম, এই যে স্টেটগুলোর ভ্যালু 12, এগুলোর মধ্যে থেকে একটাকে আমরা র্যান্ডমলি চুজ করেছি ফর এক্সপ্যানশন বিকজ দিজ আর অ্যাকচুয়ালি দ্য বেস্ট চিলড্রেন। বাট যদি আমরা গ্রিডি ভার্সনটা ইউজ না করে যদি আমরা স্টকাস্টিক হিল ক্লাইম্বিং সার্চ ইউজ করি, সেক্ষেত্রে শুধুমাত্র 12 না, উই অল নো দ্যাট HS ইকুয়াল টু 17, তার মানে আমার যে স্টার্ট নোডটা তার হিউরিস্টিক ফাংশনের ভ্যালু কিন্তু 17। So 17 এর চাইতে 12 better, of course. 13 is also better. 14 is also better. 15 is also better. 16 is also better. So 17 এর চাইতে কিন্তু শুধুমাত্র 12 না, 13, 14, 15, 16 সবগুলোই কিন্তু বেটার। তো এখানে দেখো 12 ছাড়া অনেক নোট কিন্তু আছে, যেমন এগুলো হচ্ছে 13, there are 14s, then 15, 16. So 12, 13, 14, 15, 16 এরকম ভ্যালুর অনেক নোটই কিন্তু আছে, এবং এরা সবাই কিন্তু 17 এর চাইতে better. So the strategy used in stochastic hill climbing is that we are going to choose any of them randomly as the next node. অর্থাৎ শুধুমাত্র 12 না, যারাই বেটার 12, 13, 14, 15, 16 তাদের মধ্যে একজনকে আমি randomly চুজ করব ফর এক্সপ্যানশন। ওকে, দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি ইউজড ইন stochastic hill climbing search. আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে র্যান্ডমলি আমি চুজ করতেছি ঠিকই, বাট প্রবাবিলিটিটা কিন্তু ডিপেন্ড করতেছে অন দ্য গুডনেস অফ সলিউশন। তার মানে প্রবাবিলিটিটা আমি এমন ভাবে সেট করব যেন 12 স্টিল হ্যাজ হায়ার প্রবাবিলিটি। 12টা যেহেতু বেস্ট, 12 এর প্রবাবিলিটিটা যেন স্টিল হায়ার হয়, সেভাবে আমাকে প্রবাবিলিটিটা সিলেক্ট করতে হবে যে এখনো 12 চোজেন হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, বাট 13, 14, 15, 16 সবারই কিছু কিছু প্রবাবিলিটি আছে, so that any of them can be chosen. দেখা গেল যে আমি let's say প্রোগ্রামটা যদি আমি যদি সেম প্রোগ্রামটা দ্যাট ইজ সেম স্টার্ট নোট নিয়ে সেম প্রোগ্রামটা যদি আমি let's say 100 টাইমস রান করি, দেখা গেল যে 100 টাইমস এর মধ্যে let's say 90 টাইমস 12 চোজেন হচ্ছে, ডিপেন্ডস অন হাউ আই সেট দ্য প্রবাবিলিটি। দেখা গেল 90 বারে 12 চোজেন হচ্ছে, কিন্তু বাকি 10 বার কিন্তু 13, 14, 15, 16 কেউ সিলেক্ট হতে পারে। So that is the case. Still the best node being chosen, the probability of the best node being chosen will be higher, but the other better nodes will also have some probability of being chosen. This version is known as the stochastic hill climbing search. তাহলে আমি যদি stochastic hill climbing search এর ডেফিনিশন দেই, সেটা কি হবে? Choose among better nodes. আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, তোমাদের যদি এক্সামে ডেফিনিশন চাওয়া হয় ইউ হ্যাভ টু রাইট দ্য হোল সেন্টেন্স। তোমরা টেক্সট বুকটা পড়তে পারো, টেক্সট বুকে খুব সুন্দর করে ডেফিনিশন গুলো লেখা আছে প্রপারলি। চুজ অ্যামং বেটার নোডস অর বেটার সাকসেসরস, চুজ অ্যামং বেটার সাকসেসরস উইথ প্রবাবিলিটি ডিপেন্ডিং অন গুডনেস অফ সলিউশন। সো বেটার সাকসেসের মধ্যে থেকে চুজ করব, কিন্তু প্রবাবিলিটিটা ডিপেন্ড করবে গুডনেসের উপরে। তার মানে হচ্ছে কোন নোটটা কত ভালো তার উপরে, যেটা বেশি ভালো সেটা চোজেন হওয়ার প্রবাবিলিটিটা হাই হবে, যেটা একটু কম ভালো সেটা চোজেন হওয়ার প্রবাবিলিটিটা লো হবে। ওকে, সো ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান হোয়াট স্টকাস্টিক হিল ক্লাইম্বিং সার্চ ইজ? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? Okay, so usually it performs better than greedy version for many problems. হচ্ছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হচ্ছে যে গ্রিডি ভার্সনের চাইতে বেটার পারফর্ম করে অনেক প্রবলেমের ক্ষেত্রে, বাট এটা একটা রিজনও আছে, বোঝাই যাচ্ছে। যেমন আমি যদি 8 কুইন্স প্রবলেমটাই আমি যদি গ্রিডি দিয়ে সলভ করতে যাই, তাহলে কিন্তু আমি যতবারই রান করবো প্রতিবারই সে 12 কেই চুজ করবে, এবং প্রতিবারই দেখা যাবে যে সলিউশন পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি আমি স্টকাস্টিক হিল ক্লাইম্বিং রান করি, দেখা যাবে কোনো ইটারেশনে মানে কোনো রানে সে 12 কে চুজ করতেছে, আবার অন্য একটা রানে সে 13 কে চুজ করতেছে, আবার ডিফারেন্ট একটা রানে সে 16 কে চুজ করতেছে। তো দেখা যাবে হয়তো বা সলিউশন পাওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যাবে। So it performs better than greedy version for many problems. আচ্ছা, নাও
Let's look at the second variation. তো সেকেন্ড যে ভ্যারিয়েশনটা আমরা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং। So the second variation of hill climbing search that we're going to look at is known as first choice hill climbing search. The first choice hill climbing search use করা হয় যখন দেখা যায় প্রবলেমের ব্রাঞ্চিং ফ্যাক্টর খুব হাই। So when branching factor is very high. Branching factor টা কি, এটা কি আমাকে বলতে পারবা? What is branching factor? ব্রাঞ্চিং ফ্যাক্টর বলতে কি বোঝায়? আমরা এটা পড়েছি যখন আমরা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করেছিলাম আনইনফর্মড এবং ইনফর্মড সাথে। We studied about the term branching factor. So can anyone tell me the definition of branching factor? What is branching factor? Okay, I expect an answer from someone. ক্লাসে 37 জন স্টুডেন্ট আছো, কেউ না কেউ নিশ্চয়ই জানো ব্রাঞ্চিং ফ্যাক্টর কি। ম্যাম একটা নোট থেকে কতগুলো নোট বের হবে ওটাকে ব্রাঞ্চিং ফ্যাক্টর। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আনসারিং। তো ব্রাঞ্চিং ফ্যাক্টর মানে হচ্ছে কোনো একটা নোডের কতগুলো চাইল্ড হতে পারে বা কোনো একটা নোডের কতগুলো সাকসেসর হতে পারে অন এভারেজ, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ব্রাঞ্চিং ফ্যাক্টর। তো ব্রাঞ্চিং ফ্যাক্টর ভেরি হাই মানে হচ্ছে যে কোনো একটা নোডকে আমি যখন এক্সপ্যান্ড করব তখন তার চিলড্রেনের সংখ্যা বা সাকসেসরের সংখ্যাটা অনেক বেশি, ইন থাউজেন্ডস। অনেক প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এমন হতে পারে যে when I expand a node it generates thousand successors. তো যদি 1000টা সাকসেসর হয় বা 10000টা সাকসেসর হয় তখন কিন্তু হিল ক্লাইম্বিং ইউজ করাটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। দেখা যাবে যে এই সবগুলো সাকসেসরের হিউরিস্টিক ফাংশন ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, তারপর আমাকে কম্পেয়ার করে দেখতে হচ্ছে কোনটা বেস্ট সাকসেসর। সো সেই প্রবলেমের কমপ্লিকেশনস কিন্তু তখন বেড়েই যাচ্ছে। তো যখন ব্রাঞ্চিং ফ্যাক্টর খুব হাই তখন দেখা যায় যে গ্রিডি হিল ক্লাইম্বিং ইউজ না করে আমরা হিল ক্লাইম্বিং সার্চের আরেকটা ভার্সন ইউজ করতে পারি, যে ভার্সনটার নাম হচ্ছে ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং সার্চ। তো হাউ ডাজ ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং সার্চ ওয়ার্ক? এখানে স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমি সবগুলো সাকসেসর জেনারেট করব না, যেহেতু সাকসেসরের সংখ্যা অনেক বেশি। সো অল দ্য সাকসেসর্স উইল নট বি জেনারেটেড, the agent will generate one by one, অর্থাৎ একটা করে সাকসেসর জেনারেট করা হবে। সো ফার্স্ট the agent will generate one successor, calculate the heuristic value for that successor and compare it with the parent. If the heuristic value is better than the parent, it will immediately be chosen as the next node and we will move forward. But if the heuristic value is not better than the parent, then the agent will generate another successor and try to find out whether the heuristic value is now better than the parent. So strategy টা হচ্ছে যে এজেন্ট সবগুলো সাকসেসর একবারে জেনারেট করবে না, যেহেতু ব্রাঞ্চিং ফ্যাক্টর অনেক হাই। সো সবগুলো একবারে জেনারেট করে কম্পেয়ার করতে গেলে অনেক ওভারহেড হয়ে যাচ্ছে। তো এজেন্ট যেটা করবে সেটা হচ্ছে সে একটা একটা করে সাকসেসর জেনারেট করবে। প্রথমে একটা সাকসেসর জেনারেট করবে এবং কম্পেয়ার করে দেখবে যে এটা প্যারেন্টের চাইতে বেটার কিনা। যদি প্যারেন্টের চাইতে বেটার হয় তাহলে ইমিডিয়েটলি ওটাকে নেক্সট নোড হিসেবে চুজ করে সামনের দিকে চলে যাবে। আর যদি প্যারেন্টের চাইতে বেটার না হয় তাহলে সে আরেকটা সাকসেসর জেনারেট করবে এবং এগেইন কম্পেয়ার করে দেখবে যে প্যারেন্টের চাইতে বেটার কিনা। সো ইট উইল কিপ জেনারেটিং সাকসেসর্স ওয়ান বাই ওয়ান until it gets to the first better successor, then it will choose that as the next node. So if we think about this strategy in context of the 8 queens problem, তাহলে কি হবে দেখো, 8 queens প্রবলেমের ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং সার্চ ইউজ করি তাহলে যেটা বললাম যে 56টা সাকসেসরের সবগুলো কিন্তু জেনারেট হবে না, একটা একটা করে জেনারেট হবে। সো লেটস সে প্রথমে একটা সাকসেসর জেনারেট হলো, লেটস সে আমি এই কুইনটাকে আমি সরিয়ে এই পজিশনে বসালাম। সো ওয়ান সাকসেসর ইজ জেনারেটেড এবং আমি হিউরিস্টিক ভ্যালুটা ক্যালকুলেট করলাম। তো দেখা যাচ্ছে হিউরিস্টিক ভ্যালুটা হচ্ছে 18 is not better than 17, সো এই সাকসেসরটা আমাকে ডিসকার্ড করতে হচ্ছে, এটা আমি চুজ করতে পারবো না। তারপরে আমি আরেকটা সাকসেসর জেনারেট করলাম, দিস ওয়ান, অর্থাৎ এই ফার্স্ট কলামের কুইনটাকে আমি টপ পজিশনে না বসিয়ে এক পজিশন নিচে বসালাম। এখন যে নতুন সাকসেসরটা জেনারেট হলো সেটার হিউরিস্টিক ফাংশন ভ্যালু হচ্ছে 14, which is better than 17. সো ইমিডিয়েটলি এই নোডটাকে নেক্সট হিসেবে চুজ করা হবে এবং আমরা কিন্তু মুভ অন করব, অর্থাৎ এই নোডটাকে নেক্সট হিসেবে চুজ করে এখন এটার 56 সাকসেসর্স কনসিডার করা হবে। So that is the strategy used in first choice hill climbing search.
সো স্ট্র্যাটেজিটা কি, যখন ব্রাঞ্চিং ফ্যাক্টর খুব বেশি হাই তখন আমরা ইউজ করি, কারণ সেক্ষেত্রে এটার অ্যাডভান্টেজই হচ্ছে যে ব্রাঞ্চিং ফ্যাক্টর খুব হাই হলে অ্যালগোরিদমটার স্পিড বেড়ে যাচ্ছে, কারণ এতগুলো আমাকে একসাথে কনসিডার করতে হচ্ছে না। তো স্ট্র্যাটেজি হচ্ছে জেনারেট সাকসেসরস one by one and choose the first one that is better than the parent. So generate successors one by one and choose the first one that is better than the parent. This is the strategy, and this algorithm actually performs a whole lot better when the branching factor is very high. Okay, তাহলে আমরা দুটো ভার্সন দেখলাম। প্রথমটা হচ্ছে দুটো ভ্যারিয়েশন দেখলাম। প্রথমটা হচ্ছে স্টকাস্টিক হিল ক্লাইম্বিং সার্চ, সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং সার্চ। So now we are going to come to the third and the last one and the best one. থার্ড যে ভ্যারিয়েশনটা আমরা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে র্যান্ডম রিস্টার্ট হিল ক্লাইম্বিং সার্চ। র্যান্ডম রিস্টার্ট হিল ক্লাইম্বিং। আচ্ছা, নামটা থেকে কিন্তু কিছুটা আইডিয়া করা যাচ্ছে যে এটা কি বোঝাতে চাচ্ছে। র্যান্ডম রিস্টার্ট তার মানে লেটস সে তুমি গ্রিডি হিল ক্লাইম্বিং সার্চ ইউজ করতেছো, ইউ আর ইউজিং দ্য গ্রিডি হিল ক্লাইম্বিং সার্চ। So you implement the algorithm for some specific problem, but there is failure. That is, you didn't get the solution that you were looking for. The algorithm got stuck in some local maxima or minima and it returned from there. So যদি failure হয়, restart. অর্থাৎ অ্যালগোরিদমটা আমি একবার রান করব, রান করার সময় আমি যে কোনো ভার্সনই ইউজ করতে পারি, গ্রিডি হোক, ফার্স্ট চয়েস হোক, স্টকাস্টিক হোক, ডাজন্ট ম্যাটার। রান করার পরে যদি দেখা যায় অ্যালগোরিদমটা ফেল করেছে, we have to restart the algorithm from another random start state. অর্থাৎ যে স্টার্ট স্টেটটা থেকে আমরা এর আগের বার রান করেছিলাম সেখান থেকে আমরা স্টার্ট করব না, আমরা এটা স্টার্ট করব from another random start state. That is the strategy used in random restart hill climbing search. যেমন আমি एग्जांपल দেই, let's say 8 কুইজ প্রবলেমটা আমি র্যান্ডম রিস্টার্ট হিল ক্লাইম্বিং দিয়ে সলভ করতে চাচ্ছি। তো এখানে তো আমরা দেখলামই যে যখন আমরা h = 17 এই স্টার্ট স্টেটটা থেকে শুরু করতেছি, তো যখন আমি অ্যালগোরিদমটা রান করলাম দেখা যাচ্ছে যে অ্যালগোরিদমটা ফেল করতেছে, অর্থাৎ এটা একটা লোকাল ম্যাক্সিমাতে লোকাল মিনিমাতে স্টাক হয়ে যাচ্ছে, যেটার h = 1। তোমাদের মনে আছে মনে হয় যে দিস ওয়াজ আওয়ার লোকাল মিনিমা, এই স্টেটটার h = 1, কিন্তু অ্যালগোরিদমটা কিন্তু এটার চাইতে আর মুভ ফরওয়ার্ড করতে পারতেছে না, ইট ইজ গেটিং স্টাক হিয়ার, ফেলিওর হলো। যখনই ফেলিওর হবে আমি ওই রানটা ডিসকার্ড করে দিয়ে নতুন একটা ফ্রেশ স্টার্ট স্টেট থেকে আবার অ্যালগোরিদমটা রান করব। এই কারণেই বলা হচ্ছে র্যান্ডম রিস্টার্ট, তার মানে আই হ্যাভ টু স্টার্ট ফ্রম আ র্যান্ডমলি জেনারেটেড স্টার্ট স্টেট which is different from the starter state we have used before. So এভাবে যদি আমি রান করতে থাকি, let's say সেকেন্ড টাইম আবার ফেলিওর হলো, আবার আমি একটা ডিফারেন্ট স্টার্ট স্টেট থেকে রান করলাম, লেটস সে আবার ফেলিওর হলো, আবার আমি একটা ডিফারেন্ট স্টার্ট স্টেট থেকে রান করলাম। তো এরকম করে বারবার রিস্টার্ট করতে করতে একটা সময় কিন্তু দেখা যাবে আই উইল ফাইন্ড দ্য সলিউশন। তার কারণটা কি দেখো, লেটস সে দিস ইজ আওয়ার স্টেট স্পেস, এটা হচ্ছে আমাদের স্টেট স্পেস, এটার মধ্যে অসংখ্য স্টেট আছে, দেয়ার আর থাউজেন্ডস অফ স্টেটস হিয়ার, সো মেনি স্টেটস। এখন লেটস সে এখানে আমাদের গোল স্টেটটা এখানে কোথাও আছে, তো এখানে প্রত্যেকটা নোডের মধ্যে আর্ক আছে অর সামথিং, এন্ড দেয়ার আর লটস অফ লোকাল মিনিমাস ম্যাক্সিমাস অলসো ইন বিটুইন। তো লেটস সে দিস ইজ আওয়ার গোল স্টেট, দিস ওয়ান ইজ আওয়ার গোল স্টেট। এখন লেটস সে প্রথমে আমরা এখান থেকে শুরু করলাম, এখান থেকে যখন শুরু করলাম তো আমি আমার হিল ক্লাইম্বিং ইমপ্লিমেন্ট করতেছি, তো আমার কাছে মনে হচ্ছে দিস নোড ইজ দ্য বেস্ট, আমি এখান থেকে এখানে গেলাম, তো গিয়ে দেখা গেল যে আমি আটকে গেলাম এন্ড দেয়ার ইজ এ ফেলিওর, আমি কিন্তু গোলটা খুঁজে পেলাম না। তো লেটস ডিসকার্ড দিস ওয়ান, এটা ডিসকার্ড করে দিয়ে আমি এখন নতুন একটা স্টার্ট স্টেট থেকে শুরু করলাম। তো লেটস সে এবার আমি এটাকে স্টার্ট স্টেট হিসেবে চুজ করলাম, চুজ করে আগের মতোই আমি এখান থেকে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে আমি সামনের দিকে যাচ্ছি, আরো সামনের দিকে যাচ্ছি, বাট স্টিল এবারও আমি গোল স্টেট পেলাম না, তাহলে এটাকেও ডিসকার্ড করে দিলাম। লেটস সে এবার আমি এটাকে স্টার্ট স্টেট হিসেবে চুজ করলাম, তো এটাকে এখান থেকে খুঁজতে খুঁজতে দেখা গেল যে আলটিমেটলি আই হ্যাভ ফাউন্ড দ্য গোল স্টেট। সো স্টেট স্পেস গ্রাফটা যখন অনেক বড় হয় তখন প্রবলেমটা হলো আমি যদি গোল স্টেটের চেয়ে অনেক বেশি দূরের কোনো স্টার্ট স্টেট থেকে শুরু করি তাহলে কিন্তু গোল স্টেট পাওয়াটা আসলে
ডিফিকাল্টি হবে। কিন্তু যদি এমন হয় লাকিলি আমি এমন একটা স্টার্ট স্টেট থেকে শুরু করলাম যেটা গোল স্টেটের কাছে বা যেটা আসলে অ্যাকচুয়ালি আমাকে ডিরেক্ট গ্লোবাল অপটিমালে নিয়ে যাবে, তাহলে কিন্তু আমি সলিউশন পেয়ে যাচ্ছি। তো যখন আমি র্যান্ডম রিস্টার্ট হিল ক্লাইম্বিং ইউজ করতেছি তখন তো আমি এক্স্যাক্টলি এই কাজটাই করতেছি। whenever the algorithm fails I am restarting it again with a different start state. So যখন দেখা যাবে আমি সুইটেবল কোন একটা স্টার্ট স্টেট থেকে অ্যালগরিদমটা রানটা শুরু করতে পেরেছি, I will find the solution. So এই অ্যালগরিদমটার অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ অপটিমাল। এটা কিন্তু গ্যারান্টিড টু ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন। তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত তুমি অপটিমাল সলিউশন পাবা না ততক্ষণ পর্যন্ত তুমি রিস্টার্ট করবা। So 100% guarantee that you will finally find the optimal solution because you are going to restart the algorithm as long as you don't find the optimal solution. আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যালগরিদমটা যে আমি এই যে বারবার রিস্টার্ট করতেছি এতে করে আমার তো টাইম বেশি লাগতেছে। I am going to require a lot of time and time actually computational টাইমটা আমার অনেক বেশি লাগতেছে যেহেতু আমি অ্যালগরিদমটা বারবার রিস্টার্ট করতেছি। That is true, but বেনিফিটটা হচ্ছে যে হিল ক্লাইম্বিং সার্চের এক একটা রানে বা এক একটা এক্সিকিউশনে কিন্তু আসলে সময় অনেক বেশি লাগে না। হিল ক্লাইম্বিং সার্চের এক একটা স্পেসিফিক এক্সিকিউশনে সময় কিন্তু লাগে, রান টাইম কিন্তু অনেক কম। যেমন আমরা আগেই দেখেছি যে h=17 এর এই স্টেটটা থেকে h=1 এর এই স্টেটটাতে পৌঁছতে কিন্তু মাত্র 5 ইটারেশনস লেগেছে। গত ক্লাসেই বলেছিলাম যে h=17 থেকে h=1 এ পৌঁছাতে কিন্তু অনলি 5 ইটারেশনস লেগেছে এবং 5 ইটারেশনস রান করতে কিন্তু মাইক্রোসেকেন্ড সময়ও লাগে না, ভেরি স্মল নাম্বার অফ ইটারেশনস। তো যেহেতু এক একটা রান বা এক একটা স্পেসিফিক এক্সিকিউশনে যেহেতু ইটারেশনের সংখ্যা অনেক কম এবং যেহেতু খুব মানে ফেলিওর হলেও সেটা খুব কুইকলি হচ্ছে, এমন হচ্ছে না যে আমি অনেকক্ষণ ধরে প্রোগ্রাম রান করলাম তারপর ফেলিওর হচ্ছে। ইটস নট দ্যাট, ইভেন ইফ দ্য প্রোগ্রাম ফেলস it happens in a fraction of a second. খুব কুইকলি কিন্তু সে ফেলিওরে পৌঁছে যাচ্ছে। সো যদি আমি অ্যালগরিদমটা মাল্টিপল টাইমস রানও করি আসলে টাইম যে অনেক বেশি লাগতেছে তা কিন্তু না, কারণ এক একটা ইন্ডিভিজুয়াল রানে কিন্তু সময় আসলে অনেক কম লাগে। তো কতগুলো রান প্রয়োজন হয়? তো এইচ-কুইন্স প্রবলেমের ক্ষেত্রে সিমুলেট করে দেখা গিয়েছে যে অন অ্যাভারেজ 7 রিস্টার্টস আর রিকোয়ার্ড। সো খুব বেশি যে প্রয়োজন হয় তাও কিন্তু না, আমার যে 100 বার রিস্টার্ট করা লাগতেছে বা 1000 বার রিস্টার্ট করা লাগতেছে এমনও কিন্তু না ব্যাপারটা। ফর এইচ-কুইন্স প্রবলেম আমি কিন্তু এইচ-কুইন্স প্রবলেমের স্পেসিফিক কথা বলতেছি, অন্য প্রবলেমের ক্ষেত্রে অন্য রকম পারফরম্যান্স হবে। তো ফর এইচ-কুইন্স প্রবলেম ইট ইজ সিন দ্যাট অন অ্যাভারেজ 7 রিস্টার্টস আর রিকোয়ার্ড। সো এক একটা রানে তোমার যদি 5টা করে ইটারেশন লাগে, তোমার যদি 7 বার রান করো অ্যাবাউট 35 ইটারেশনস, ইটস নট আ লট। সো টাইম যে অনেক বেশি লাগে তা কিন্তু না। তো এইচ-কুইন্স প্রবলেমের ক্ষেত্রে অন এভারেজ দেখা যায় 7টা রিস্টার্টের মধ্যেই কিন্তু আমি এমন একটা স্টার্ট স্টেট থেকে শুরু করতে পারতেছি যেখান থেকে আসলে সলিউশনটা রিচ করা পসিবল হয়। সো অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সটা ডিফারেন্ট হতে পারে, বাট কোনো প্রবলেমের ক্ষেত্রে এমন হয় না যে আমার একেবারে থাউজেন্ডস অফ রিস্টার্টস লাগতেছে। ইটস নট লাইক দ্যাট, ইউজুয়ালি উইদিন আ ফিউ রিস্টার্টস উই গেট টু দ্য সলিউশন। So that's why random restart hill climbing is called the best version. তার মানে এটা কিন্তু বেস্ট ভার্সন অফ হিল ক্লাইম্বিং সার্চ অ্যালগরিদম। যে তুমি যদি ফেল করো তাহলে তুমি ডিফারেন্ট একটা র্যান্ডমলি জেনারেটেড স্টার্ট স্টেট থেকে আবার শুরু করো। আচ্ছা, এখন অনেকের কোশ্চেন হতে পারে হোয়াট ইফ দ্য সেম স্টার্ট স্টেট ইজ জেনারেটেড র্যান্ডমলি। যদি সেম স্টার্ট স্টেটটাই আবার জেনারেট হয় তাহলে তো আমি একটা রান রিপিট করলাম। তো ইউজুয়ালি সেটা হয় না, তার কারণ হচ্ছে দেয়ার আর 17 মিলিয়ন স্টেটস। তো সেম স্টেটটা আবার জেনারেটেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/17 মিলিয়ন। তো ওটা আসলে হয় না, দেখা যায় যে হয়তো ডিফারেন্ট একটা স্টার্ট স্টেটে জেনারেট হচ্ছে এবং সেখান থেকে আমরা অ্যালগরিদমটা রান করছি। আচ্ছা, সবাই কি বুঝতে পারলাম? ইজ देयर এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? আমি আজকে তোমাদের থেকে রেসপন্স অনেক কম পাচ্ছি, আই ডোন্ট নো হোয়াই। ইজ देयर এনি কোশ্চেন? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, miss. ওকে, সো র্যান্ডম রিস্টার্টের ক্ষেত্রে তাহলে স্ট্র্যাটেজিটা হচ্ছে রিস্টার্ট দ্য অ্যালগরিদম ফ্রম আ ডিফারেন্ট র্যান্ডম স্টার্ট স্টেট ইন কেস অফ ফেলিওর। তো যদি অ্যালগরিদমটা ফেল করে তাহলে এটাকে ডিফারেন্ট একটা র্যান্ডমলি জেনারেটেড স্টার্ট স্টেট থেকে শুরু করতে হবে। And এটার অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে only version
that is guaranteed to be optimal. So random listed hill climbing এর আইডিয়াটা হচ্ছে restart the algorithm from a different random starter state in case of failure, only version that is guaranteed to be optimal. So আমরা তিনটা ভ্যারিয়েশন দেখলাম হিল ক্লাইম্বিং সার্চের। প্রথমটা হচ্ছে স্টকাস্টিক হিল ক্লাইম্বিং সার্চ, যে শুধুমাত্র বেস নোডকে সুযোগ না দিয়ে আমি বেটার নোডগুলোকেও সুযোগ দিব। সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং সার্চ, যদি ব্রাঞ্চিং ফ্যাক্টর খুব হাই হয় তাহলে আমি সবগুলো সাকসেসর একবারে জেনারেট না করে একটা একটা করে সাকসেসর জেনারেট করব আনটিল আই গেট আ সাকসেসর দ্যাট ইজ বেটার দ্যান দ্য প্যারেন্ট। আরেকটা দেখলাম র্যান্ডম রিস্টার্ট হিল ক্লাইম্বিং সার্চ, যে যদি ফেলিওর হয় তাহলে অ্যালগরিদমটা আমি রিস্টার্ট করব ফ্রম আ ডিফারেন্ট randomly generated starter state, and this version is actually guaranteed to be optimal because I am going to keep restarting the algorithm until the optimal solution is reached. Okay, clear to everyone? Okay, যদি আমরা এটা বুঝে থাকি then let's move forward. So just one moment, আমি তোমাদের নেক্সট অ্যালগরিদমটা শুরু করতে যাচ্ছি। So take a 1 minute break. Okay, so let's start the next step. Okay, so the next algorithm we are going to look at is known as simulated annealing. তো
আমরা লোকাল সার্চ ক্যাটাগরিতে ফার্স্ট অ্যালগরিদমটা আমরা দেখলাম। ফার্স্ট অ্যালগরিদমটার নাম হচ্ছে হিল ক্লাইম্বিং সার্চ অ্যালগরিদম, এবং আমরা বেশ কয়েকটা ভার্সন দেখলাম, গ্রিডি, স্টকাস্টিক, ফার্স্ট চয়েস, র্যান্ডম রিস্টার্ট। সো আমরা সেকেন্ড যে অ্যালগরিদমটা দেখতে যাচ্ছি ইন দ্য ক্যাটাগরি অফ লোকাল সার্চ, দ্যাট ইজ নোন অ্যাজ সিমুলেটেড অ্যানিলিং। তো সিমুলেটেড অ্যানিলিং নামটা একটু স্ট্রেঞ্জ মনে হতে পারে, তো অ্যালগরিদমটার নাম কেন এমন সেটা আমরা অ্যালগরিদমটা যখন দেখবো ইন ডিটেইল তখনই ক্লিয়ার হয়ে যাবে why it is called simulated annealing. আচ্ছা, so let's go into the algorithm first. Let's talk about the algorithm a little bit. So in case of hill climbing search, I already told you that the algorithm is called hill climbing because we are climbing the hill. So হিল ক্লাইম্বিং সার্চের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ফিক্সড, সেটা হচ্ছে আমরা সবসময়ই উপর দিকে যাচ্ছি। যে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, আমরা সবসময় উপর দিকে যাচ্ছি। দ্যাট মিনস উই আর অলওয়েজ চুজিং আ সাকসেসর হুইচ ইজ বেটার দ্যান দ্য প্যারেন্ট। গ্রিডির ক্ষেত্রে তো আমরা বেস্টটাকেই চুজ করি, স্টকাস্টিকের ক্ষেত্রেও কিন্তু আমরা বেটারটাকে চুজ করি, আমরা কিন্তু কখনোই খারাপ কোনো সাকসেসর চুজ করি না। সেম থিং গোজ ফর অল দ্য ভ্যারিয়েশন। আমরা যদি ইকুয়াল নোটগুলোকে সুযোগ দেই সেক্ষেত্রে আমরা ইকুয়াল সাকসেসরকে চুজ করতেছি, বাট নট ওয়ার্স। আমরা কিন্তু কখনোই কোনো ওর্স নোট বা ওর্স সাকসেসরকে কিন্তু আমরা সুযোগ দিচ্ছি না। উই আর অলওয়েজ গিভিং চান্স টু আ বেটার সাকসেসর অর মেবি ইকুয়াল সাকসেসর, বাট নেভার অ্যান ওর্স সাকসেসর। দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি ইউজড ইন হিল ক্লাইম্বিং সার্চ। কিন্তু অনেক সময় কিন্তু এই স্ট্র্যাটেজিটা কাজে নাও লাগতে পারে, স্পেশালি যদি এমন হয় যে দেখা গেল লোকাল ম্যাক্সিমার সংখ্যা অনেক বেশি স্টেট স্পেসে, তখন কিন্তু আসলে হিল ক্লাইম্বিং ইউজ করে সলিউশন পাওয়াটা কিন্তু ডিফিকাল্টি হয়ে যাবে। কিন্তু কারণ আমি তো কখনো নিচের দিকে নামবো না। এখন আমি যদি এরকম একটা টেরাইন ভিজিট করি যেখানে প্রচুর ছোট 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 হিল আছে, তাহলে তো অবশ্যই আমি কোনো একটা স্পেসিফিক ডেস্টিনেশনে পৌঁছাতে হলে আমাকে ওই হিলগুলোর উপরে উঠতে হবে, আবার নামতে হবে, আবার উঠতে হবে, আবার নামতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না। সো সিমুলেটেড অ্যানিলিং অ্যাকচুয়ালি গিভস চান্স টু ওয়ার্স নোটস। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম যে লেটস সে আমার স্টেট স্পেস ল্যান্ডস্কেপটা এরকম, যে লেটস সে এমন হলো যে আমি এখানে একটা লোকাল ম্যাক্সিমা আছে, তারপরে গ্লোবাল ম্যাক্সিমা, এরকম একটা। এখন আমি যদি এখান থেকে শুরু করি, হিল ক্লাইম্বিং কিন্তু আমাকে কখনোই সলিউশন এনে দিতে পারবে না, কারণ সে উপরের দিকে উঠে সে এটাকে লোকাল ম্যাক্সিমাতে এসে সে কিন্তু আটকে যাবে, আর কোনো দিকে যেতে পারবে না। কিন্তু আমি যদি এমন করতাম যে এই লোকাল ম্যাক্সিমাতে আসার পরে আমি একটু সুযোগ দিলাম নিচে নামার একটু সুযোগ যদি আমি দিতাম, তাহলে কিন্তু দেখা যেত সে ঠিকই আবার উপরের দিকে উঠে উঠে গ্লোবাল ম্যাক্সিমাটা রিচ করতে পারতো। সো এটাতে কিন্তু অনেক সময় বেনিফিট হয়। দেখা যায় যে যদি মাঝে মাঝে কোনো ইটারেশনে যদি আমি ওর্স একটা নোটকে চুজ করার সুযোগ দেই, তাহলে দেখা যায় যে সেখান থেকে আলটিমেটলি গ্লোবাল ম্যাক্সিমাটা রিচ করা কিন্তু ইজি হয়ে যাচ্ছে। ওকে, দিস হ্যাপেন্স। So that is the strategy that is used in simulated annealing search. Simulated annealing search এই কাজটাই করা হয় যে আমি যে সবসময় বেটার নোট বা ইকুয়াল নোটকে সুযোগ দিব এমন না, কখনো কখনো কোনো ইটারেশনে আমি ওর্স নোটগুলোকেও চুজ করব। তার মানে যে নোটটা প্যারেন্টের চাইতে খারাপ তাকেও আমি চুজ করবো। অর্থাৎ আমি একটু নিচের দিকে নামবো, কারণ অনেক সময় দেখা যায় একটু যদি আমি নিচের দিকে নামি তাহলে আমার ভ্যারিয়েশনটা বেশি হচ্ছে, মানে আমি স্টেট স্পেসের বেশি এরিয়া আসলে কভার করতে পারতেছি। আলটিমেটলি ফাইন্ডিং দ্য সলিউশন বিকামস ইজিয়ার। এবং অনেক প্রবলেমের ক্ষেত্রে, স্পেশালি অপটিমাইজেশন প্রবলেমস এর ক্ষেত্রে দেখা যায় হিল ক্লাইম্বিং এর চাইতে সিমুলেটেড অ্যানিলিং কিন্তু বেটার পারফর্ম করে। বাট while giving chance to the words nodes, I have to keep some things in mind. That is, আমি কিন্তু সব ইটারেশনে ওর্স নোটগুলোকে সুযোগ দিতে পারবো না। আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমাকে ওর্স নোটগুলোকে সুযোগ দিতে হবে। ওকে, সো হোয়াট আর দ্য থিংস দ্যাট আই হ্যাভ টু কিপ ইন মাইন্ড? তার মানে আমার কোনো একটা প্রবাবিলিটি সেট করতে হবে যে ইফ ডিপেন্ডিং অন দিস প্রবাবিলিটি আই এম গোইং টু গিভ চান্স টু দ্য ওর্স নোটস অর নট। আচ্ছা, সো হোয়াট আর দ্য থিংস দ্যাট আই হ্যাভ টু কিপ ইন মাইন্ড? লেট মি শো ইউ। তো আমি হিল ক্লাইম্বিং সিমুলেটেড অ্যানিলিং এর pseudocode share করতেছি। I am sharing the pseudocode of simulated annealing. Then I am going to explain how we are going to give chance to the ORS nodes and why this algorithm is actually called this strange name, simulated annealing. The name is strange. So let me show you. When I explain the algorithm to you, you will understand why it is called by this strange name. So simulated annealing, এই pseudocode কিন্তু তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। So কি করছি আমরা, দেখো, we are starting from this point
কারেন্ট ইকুয়াল টু মেক নোট ইনিশিয়াল স্টেট। তার মানে জাস্ট লাইক হিল ক্লাইম্বিং সার্চ, আমরা স্টার্ট স্টেটটা থেকে শুরু করতেছি, স্টার্ট স্টেট দিয়ে আমরা একটা নোট তৈরি করলাম, যে নোটটার নাম হচ্ছে কারেন্ট। For t equal to 1 to infinite do, দেখো একটা ইনফাইনাইট লুপ চলতেছে, we are running an infinite loop যেটা t equal to 1 থেকে ইনফাইনাইট পর্যন্ত চলতেছে। এখানে অ্যাকচুয়ালি t টা ইন্ডিকেট করতেছে নাম্বার অফ ইটারেশন, তার মানে যখন t equal to 1 তখন আমি লুপের ফার্স্ট ইটারেশনে আছি, t equal to যখন 2 তখন আমি সেকেন্ড ইটারেশনে আছি। সো আমি লুপের কত নম্বর ইটারেশনে আছি সেটা কিন্তু t ভ্যারিয়েবলটা দিয়ে ইন্ডিকেট হচ্ছে। আচ্ছা, t equal to schedule t, if t equal to 0 then return current। এই দুইটা লাইনে একটু পরে আসতেছি, এই দুইটা লাইনে, এই লাইনটাতে চলে আসি। নেক্সট ইকুয়াল টু আ র্যান্ডমলি সিলেক্টেড সাকসেসর অফ কারেন্ট। সো অনেকটা ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং সার্চের মতো। ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং সার্চে যেমন আমরা একটা করে সাকসেসর জেনারেট করি এবং কম্পেয়ার করে দেখি সেটা প্যারেন্টের চাইতে বেটার নাকি ওয়ার্স, সিমুলেটেড এররিংয়েও কিন্তু সিমিলার স্ট্র্যাটেজি। এখানে সবগুলো সাকসেসর একবারে জেনারেট করা হবে না, একটা করে সাকসেসর জেনারেট করা হবে। সো অনেকটা ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং এর মতোই কিন্তু এটার মানে সাকসেসর জেনারেট করার স্ট্র্যাটেজিটা অনেকটা ফার্স্ট চয়েস হিল ক্লাইম্বিং এর মতো, যে একটা সাকসেসর জেনারেট করব। সো আ র্যান্ডমলি সিলেক্টেড সাকসেসর অফ কারেন্ট। del e ইকুয়াল টু ভ্যালু নেক্সট মাইনাস ভ্যালু কারেন্ট। তার মানে del e টা হচ্ছে নেক্সট, মানে যে সাকসেসরটাকে আমি জেনারেট করলাম তার এবং তার প্যারেন্টের মধ্যে ভ্যালুর ডিফারেন্স। তো বোঝাই যাচ্ছে যে del e যদি পজিটিভ হয় দেন ইটস আ বেটার সাকসেসর, del e যদি নেগেটিভ হয় দেন ইটস আ ওয়ার্স সাকসেসর। অর্থাৎ জিনিসটা এরকম যে লেটস সে আমি যদি আমার যে প্যারেন্ট তার যদি লেটস সে হিউরিস্টিক ফাংশনের ভ্যালুটা 20 হয় এন্ড লেটস সে ইটস আ ম্যাক্সিমাইজেশন প্রবলেম, তো দেখা গেল যে সাকসেসরটাকে আমি চুজ করলাম, অনেকগুলো সাকসেসরই আছে, এদেরকে আমি জেনারেট করিনি, আমি একটা জেনারেট করেছি। এর ভ্যালুটা যদি 22 হয় তাহলে del e কত হবে? del e হবে হচ্ছে 22 মাইনাস 20, তাই না, which is 2। তার মানে del e এর ভ্যালুটা যদি পজিটিভ হয় দ্যাট মিন্স the child is better than the parent, যেটা আমরা হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রে কিন্তু এটাই আমরা প্রেফার করে থাকি যে একটা বেটার চাইল্ড যেন আমি পাই। সো del e যদি পজিটিভ হয় we are getting a better child, সো আমাদের কিন্তু এখানে ওয়ারিড হওয়ার কোনো কারণই নেই। বাট what if this is not 22, what if this is 17, then del e equal to 17 minus 20 which is minus 3, so del e is negative। তাহলে দেখা যাচ্ছে del e যদি পজিটিভ হয় আমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা একটা বেটার সাকসেসর, সো আমরা চুজ করতে পারি। আর del e যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমার তখন চিন্তা করতে হবে যে যেহেতু সাকসেসরটা খারাপ আমি কি এটাকে সুযোগ দিব নাকি দিব না, আই হ্যাভ টু strategize for that. So let's see what happens. Next equal to a randomly selected successor of current, del e equal to value next minus value current. If del e greater than 0 then current equal to next। অর্থাৎ যদি del e greater than 0 হয় তার মানে যদি দেখা যায় যে সাকসেসরটা বেটার দ্যান প্যারেন্ট আমি এটাকে চুজ করে ফেলবো। কারেন্ট ইকুয়াল টু নেক্সট করে ফেলতেছি মানেই তো হচ্ছে সাকসেসরটাকে আমি কারেন্ট নোড বানিয়ে ফেলতেছি। সো আই এম গোইং টু চুজ দ্য নোড ইফ I see that it is better than the parent. Else current equal to next only with probability e to the power del e by t। সো যদি দেখা যায় নোডটা ওর্স, এখানে অবশ্য ইকুয়াল নোডের ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো ইকুয়াল নোডগুলোকে আমি কি করব সেটা ডিপেন্ড করে আসলে আমি কিভাবে প্রবলেমটা ডিজাইন করতেছি তার উপরে। ইকুয়াল নোডগুলোকে আমি চাইলে বেটার নোডগুলোর মতো ট্রিট করতে পারি, আমি চাইলে ওর্স নোডগুলোর মতো ট্রিট করতে পারি। তো এখানে ওর্স নোডগুলোর মতো ট্রিট করা হয়েছে। সো এলস কারেন্ট ইকুয়াল টু নেক্সট only with probability e to the power del e by t। তার মানে যদি del e greater than 0 হয় তাহলে তো কারেন্ট ইকুয়াল টু নেক্সট হচ্ছেই, অর্থাৎ আমি এটাকে চুজ করতেছি। if it is better I am choosing it, if it is worse still I am choosing it। current equal to next only with probability e to the power del e by t। তো যদি বেটার হয় আমি সবসময়ই চুজ করে ফেলবো উইদাউট এনি কোয়েশ্চেন আস্কড। যদি ওর্স হয় তাহলে আমি চুজ করব ডিপেন্ডিং অন আ প্রবাবিলিটি ই টু দি পাওয়ার ডেল ই বাই টি। সো এই প্রবাবিলিটির ভ্যালুটা বা এই ভ্যালুটা যদি হাই হয় তাহলে চুজ হবে, যদি লো হয় তাহলে চুজ হওয়ার প্রবাবিলিটিটা পসিবিলিটিটা কম হবে। তো যদি আমি চুজ না করি, যদি আমি ডিসকার্ড করি তাহলে নেক্সট ইটারেশনে গিয়ে আমি সেম প্যারেন্টেরই আরেকটা সাকসেসর জেনারেট করব। আর যদি আমি চুজ করে ফেলি তাহলে যখন আমি নেক্সট ইটারেশনে যাব তখন আমি নতুন নোডটার আবার সাকসেসর জেনারেট করব।
দ্যাট ইজ হাউ দ্য অ্যালগোরিদম রানস। আচ্ছা, এখন e টু দি পাওয়ার ডেল ই বাই টি এই টার্মটা আমাদের বুঝতে হবে যে এই প্রবাবিলিটি ভ্যালুটা কি, বা এই প্রবাবিলিটি ভ্যালুটার উপর বেস করে আমি ওর্স নোডটাকে কখন সুযোগ দিচ্ছি, কেন সুযোগ দিচ্ছি। সো আই উইল এক্সপ্লেইন দ্যাট। তো ফার্স্ট অফ অল লেট মি এক্সপ্লেইন হোয়াট টি ইজ। এখানে যেহেতু টি একটা টার্ম, আমাদের প্রথমে টিটা বুঝতে হবে। তো টিটা কিন্তু এই যে এই লাইনটাতে বলা হয়েছে টি ইকুয়াল টু স্কেডিউল টি। আচ্ছা, টি ইজ আ ফাংশন অ্যাকচুয়ালি। এই ফাংশনটা আমরা যে অ্যালগোরিদমটা যে ডিজাইন করতেছে তাকে ডিসাইড করতে হবে হোয়াট দিস ফাংশন ইজ গোইং টু বি। তো টি এমন একটা ফাংশন যেটার ভ্যালু শুরুর দিকে খুব হাই থাকে। দ্যাট ইজ আমরা যখন অ্যালগোরিদমটা মাত্র রান করা শুরু করতেছি, লেটস সে ইটারেশন নাম্বার 1 আর ইটারেশন নাম্বার 2 আর ইটারেশন নাম্বার 3, এই স্টার্টিং এর টাইমটাতে ক্যাপিটাল টি এর ভ্যালুটা খুব হাই থাকে, ভেরি হাই। যত হাই রাখতে পারি ইনফ্যাক্ট ততই বেটার। তো এটা গ্র্যাজুয়ালি কমতে থাকে। সো টি ক্যাপিটাল টি ফাংশনটাকে এমন ভাবে ডিজাইন করা হয়, আমি এক্সাম্পল দেখাবো। সো ক্যাপিটাল টি ফাংশনটাকে এমন ভাবে ডিজাইন করা হয় যেন শুরুর দিকে এটার ভ্যালুটা অনেক হাই থাকে এবং এটা গ্র্যাজুয়ালি আস্তে 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 কমতে থাকে। তো আস্তে আস্তে যখন এটা কমতে থাকবে, কমতে কমতে একসময় দেখা যাবে যে এটা জিরোর কাছাকাছি চলে আসবে। তো ইউজুয়ালি যখন ক্যাপিটাল টি এর ভ্যালুটা জিরো হয়ে যায় তখন অ্যালগোরিদমটা টার্মিনেট করে। ইফ টি ইকুয়াল টু জিরো দেন রিটার্ন কারেন্ট। দিস ইজ দ্য ইউজুয়াল টার্মিনেশন কন্ডিশন ফর সিমুলেটেড অ্যানিলিং অ্যালগোরিদম। আমরা প্রবলেমের উপর ডিপেন্ড করে আমরা যদি অন্য কোনো কন্ডিশন রাখতে চাই সেটাও রাখতে পারি। লেটস সে আমি যদি 8 কুইন্স প্রবলেমটা সলভ করি, আমি কন্ডিশন রাখতে পারি যে হিউরিস্টিক ফাংশনের ভ্যালু জিরো হলে সে রিটার্ন করে যাবে, কারণ আমরা গোল স্টেট পেয়ে গেছি। সো টার্মিনেশন কন্ডিশন কি রাখবো সেটা আসলে আমাদের উপর ডিপেন্ড করে। বাট অপটিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে যেখানে কোনো স্পেসিফিক গোল নাই, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম একটা কন্ডিশন রাখা হয় যে ইফ টি ইকুয়াল টু জিরো দেন রিটার্ন কারেন্ট। টি এর ভ্যালুটা খুব বেশি ভ্যালু থেকে স্টার্ট হচ্ছে এবং প্রতি ইটারেশনে এটা একটু 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 করে গ্র্যাজুয়ালি কমতেছে, কমতে কমতে এটা যখন জিরো হয়ে যায় তখন অ্যালগোরিদমটা টার্মিনেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে আমরা ই টু দি পাওয়ার ডেল ই বাই টি এই প্রবাবিলিটিটার উপর বেস করে আমরা ওর্স নোডগুলোকে সুযোগ দিব অথবা দিব না। এখন এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ডেল ই আর একটা হচ্ছে টি। তো ডেল ই তো খুবই অবভিয়াস, এটা কিন্তু আমাদের কন্ট্রোলে নাই, দিস ইজ নট ইন আওয়ার কন্ট্রোল। ডেল ইটা ইন্ডিকেট করতেছে ডিফারেন্স বিটুইন দ্য টু নোডস। এখানে স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে এই ডিফারেন্সটা বা ডিফারেন্সের ম্যাগনিটিউডটা যদি দেখা যায় খুব হাই, তাহলে আমরা ওই নোডটাকে সুযোগ দিব না। আর যদি দেখা যায় ম্যাগনিটিউডটা লো, তাহলে নোডটাকে সুযোগ দেওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যাবে। যেমন লেট মি এক্সপ্লেইন। লেটস সে আমার প্যারেন্ট যে তার ভ্যালু হচ্ছে 20, এখন একটা সাকসেসর জেনারেট করলাম, সাকসেসরের ভ্যালু হচ্ছে 90, তাহলে ডেল ই কত? -1 না? ডেল ই ইজ -1। তো -1 কিন্তু ইটস গুড, তুমি 20 থেকে আমি 19 এ নামতেই পারি। 20 আর 19 এর মধ্যে তো আসলে তেমন কোনো পার্থক্য নাই। ইজ দেয়ার এনি ডিফারেন্স? তেমন কোনো পার্থক্য কিন্তু নাই 20 আর 19 এর মধ্যে। সো 20 আর 19 আমি কিন্তু সুযোগ করতে পারি, মানে সুযোগ দিতে পারি, কারণ 20 কে যখন আমি সুযোগ দিচ্ছি তখন 19 কে সুযোগ দেওয়া এমন কিন্তু বিগ ডিল না, মাত্র এক ডিফারেন্স। তো প্রবাবিলিটিটা কিন্তু হাই হবে, সুযোগ দেওয়ার প্রবাবিলিটিটা হাই হবে। বাট if it is let's say 2, then what happens? Then del E equal to -18, which is a very bad situation. যে আমি একটা প্যারেন্টে আছি যে প্যারেন্টের ভ্যালু হচ্ছে 20, তো আমি এখান থেকে 2 তে নামবো, is that really desirable? এটা তো হওয়া উচিত না। আমি 20 তে উঠে গেছি, হয়তো বা আমি গ্লোবালের দিকে চলেই যাচ্ছি, এই সময় আমি কেন 2 তে নামবো? সো দ্যাটস ওয়াই ডেল ই ইজ ইম্পর্টেন্ট, যে আসলে ডিফারেন্সটা কত। আমি বলছি যে সাকসেসরটা প্যারেন্টের চাইতে ওয়ার্স, এখন আসলে কতটুকু ওয়ার্স, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো দেখা যায় যে ডেল ই এর ম্যাগনিটিউডটা, আমি ভ্যালুর কথা বলছি, ভ্যালুটা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আমার প্রবাবিলিটিটা কম হবে, অর্থাৎ আমি নোটটাকে সুযোগ দিচ্ছি না। আর ডেল ই এর ভ্যালুটা যদি দেখা যায় কম হয় সেক্ষেত্রে কিন্তু আমার নোটটাকে চুজ করার প্রবাবিলিটিটা বেশি হবে। সো নোটটা কতটুকু ওয়ার্স সেটা আমাকে কনসিডারেশনে নিতে হবে। ইফ ইট ইজ আ লিটল ওয়ার্স, the probability of choosing it will be high. If it is a lot worse, the probability of choosing it is going to be low. সেইভাবে আমার probability টার্মটা ডিজাইন করা হচ্ছে। Okay, now what is capital T and how does it affect the probability? Capital T is the only variable here that we can control. del E কিন্তু আমাদের কন্ট্রোলে নাই। del E তো আমি ক্যালকুলেট করতেছি
যে নেক্সট নোডের সাথে কারেন্ট নোডের ডিফারেন্স। তো এটা কিন্তু আমাদের কন্ট্রোলে নাই, ডিজাইনারের কন্ট্রোলে আছে শুধুমাত্র ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি এর থ্রুতে আমি ডিসাইড করতে পারি যে ওর নোড গুলোকে কি আমি সুযোগ দিব নাকি দিব না। তো ক্যাপিটাল টি, যেটা আগেই তো বললাম, ক্যাপিটাল টি এমন একটা ভ্যালু যেটা শুরুর দিকে অনেক হাই থাকে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমে। তো এটার মানে রিজনটা হচ্ছে এরকম যে যখন আমি অ্যালগোরিদমটা মাত্র রান করা শুরু করতেছি, সো লিসেন টু দিস পার্ট ভেরি কেয়ারফুলি, যখন আমি মাত্র অ্যালগোরিদমটা রান করা শুরু করতেছি, দ্যাট ইজ আই এম ইন দ্য ফার্স্ট ফিউ ইটারেশনস, ওই সময় কিন্তু এখনো আমি জানি না যে আসলে গোল কোন দিকে আছে বা কোন দিকে গেলে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, কোনো আইডিয়া নাই। সবই কিন্তু তখন আমার কাছে আসলে ওপেন, মানে আমি জাস্ট লাইনটার মধ্যে থেকে মানে জাস্ট মাত্র ঘোরা শুরু করছি, আমি কিন্তু কোনো দিকে এখনো যাই নাই বা উপরের দিকে উঠি নাই, বা মোট কথা অ্যালগোরিদমটা ম্যাচিউর হয় নাই। তো যখন অ্যালগোরিদমটা ম্যাচিউর হয় নাই তখন আমি ওটস নোডগুলোকে বেশি সুযোগ দিব। when the algorithm is at the beginning stages or beginning few iterations, I am going to give chance to the oats nodes a lot, কারণ এখনো কোনো ডিরেকশন আমি ফাইন্ড করি নাই, সো এখনই আমি কোনো লোকাল ম্যাক্সিমা থেকে ব্যাক করতে চাই না, আই ওয়ান্ট টু গিভ চান্স টু দ্য ওটস নোডস। বাট যতই অ্যালগোরিদমটা ম্যাচিউর হতে থাকবে, সামনের দিকে যেতে থাকবে, আমার ওটস নোডগুলোকে চান্স দেওয়ার প্রবাবিলিটি কিন্তু কমতে থাকবে, কারণ দেখা গেল যে আমি গ্লোবাল ম্যাক্সিমার দিকে চলে যাচ্ছি, এই সময় আমি আর নিচের দিকে নামতে চাইবো না। সো the probability of the oats node being chosen is going to gradually decrease as the algorithm moves forward. So iteration 1 এ প্রবাবিলিটিটা যত বেশি থাকবে, ইটারেশন 10 এ গিয়ে কিন্তু তার চাইতে কম থাকবে, ইটারেশন 20 তে গিয়ে আরো কম, ইটারেশন 100 এ গিয়ে আরো কম। At some point the probability is going to approach zero. একটা সময় দেখা যাবে যখন আমরা অ্যালগরিদমের একদম শেষের দিকে চলে গেছি, as t is approaching zero, the algorithm is going to behave exactly like first choice deep learning search. That is, দেখা যাবে আমি ওটস নোড গুলোকে আর সুযোগই দিচ্ছি না, যখন বেটার নোড পাচ্ছি তখন আমি নিয়ে নিচ্ছি, ওটস নোড পেলে আমি ডিসকার্ড করে দিচ্ছি। So the strategy is, when the value of t is high, the probability of oats node being chosen will also be high. As the value of t decreases, this probability also decreases. So এটা কিন্তু প্রপোর্শনাল। So del e এর ভ্যালুর সাথে এটা রিভার্সলি প্রপোর্শনাল, বাট ক্যাপিটাল টি টা কিন্তু প্রবাবিলিটির সাথে প্রপোর্শনাল। যে শুরুর দিকে, আমি তো আগেই বললাম যে শুরুর দিকের ইটারেশন গুলোতে ক্যাপিটাল টি এর ভ্যালুটা বেশি, তখন আমি ওটস নোড গুলোকে বেশি বেশি সুযোগ দিব। যতই ক্যাপিটাল টি এর ভ্যালুটা কমতে থাকবে, এই প্রবাবিলিটিটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এট সাম পয়েন্ট যদি ক্যাপিটাল টি টা 0 কে অ্যাপ্রোচ করে, দেখা যাবে যে এই প্রবাবিলিটি ভ্যালুটাও 0 কে অ্যাপ্রোচ করতেছে। ওকে, সো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স when we are using simulated annealing. আচ্ছা, এখন আমি জানি যে তোমাদের কাছে কনফিউশন লাগতেছে যে তাহলে ক্যাপিটাল টি টা কি, what is the actual function, and or what we use, how we can make sure that it will start from a higher value and then it will gradually decrease, how can we do that? So capital T যেটা, এটাকে বলা হয়ে থাকে স্কেডিউলিং ফাংশন। তোমরা যদি গুগলে simulated annealing scheduling function এটা লিখে যদি সার্চ দাও, you will see there are thousands of articles, thousands of papers that will come, কারণ এটা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে। সিমুলেটেড অ্যানিলিং এর স্কেডিউলিং ফাংশন, কোন স্কেডিউলিং ফাংশনটা আমরা ইউজ করব, এটা নিয়ে কিন্তু প্রচুর রিসার্চ হয়েছে, এবং এটা কিন্তু স্টিল প্রবলেম ডিপেন্ডেন্ট। অনেক সময় দেখা যায় যে প্রবলেমটা আমি সলভ করতেছি, আমাকে ওই প্রবলেমটার জন্য হয়তো কিছু এমপিরিক্যাল স্টাডিজ করে দেখতে হবে বা কিছু টুইকিং করে দেখতে হবে যে কোন ফাংশনটা আসলে ওই প্রবলেমটার জন্য বেস্ট পারফর্ম করতেছে। তো আমি একটা এক্সাম্পল দেই। Let me give you an example function. There are lots of functions we can use. Let me give you one example. So let's say আমি একটা ফাংশন ইউজ করতেছি, tk equal to alpha t k minus 1. This is a sample scheduling function. এটা একটা স্যাম্পল স্কেডিউলিং ফাংশন, এছাড়াও আরো হাজারটা স্কেডিউলিং ফাংশন ইউজ করা হতে পারে। tk equal to alpha t k minus 1, যেখানে আলফার ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। This is alpha. So এই ফাংশনটা ইউজ করে আমি ডিটারমাইন করতেছি t এর ভ্যালুটা কিভাবে রিডিউস করবে। আচ্ছা, let me show you how it happens. So let's say আমি আলফা ইকুয়াল টু ধরলাম, let's say 0.8। আগেই তো বললাম আলফার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। তো লেটস সে আমি 0.8 ধরলাম, আর টি এর একটা ইনিশিয়াল ভ্যালু লাগবে, একদম শুরুর ভ্যালু। তো লেটস সে সেটা আমি ধরলাম 1000।
So the initial value of t is 1000 and the rate of change is 0.8. এখানে আলফাটা হচ্ছে rate of change which is 0.8. So if that is the case, then after the first iteration, what will be the value of t? t1 equal to alpha t0, কারণ আমি এখানে যে ফাংশনটা ইউজ করছি সেটা হচ্ছে tk equal to alpha tk minus 1. So t1 equal to alpha t0, তার মানে কত? 0.8 into 1000, which is 800. So after the first iteration, t will reduce to 800. t এর ভ্যালুটা প্রথমে 1000 ছিল, প্রথম ইটারেশনের পরে এটা হয়ে যাচ্ছে 800. What happens after the second iteration? t2 equal to then 0.8 into 800, which is 640. So শুরুতে t এর ভ্যালু ছিল 1000, after the first iteration it is 800, after the second iteration it is 640, after the third iteration it is going to be 0.8 into 640, whatever that is. তো দেখাই যাচ্ছে t এর ভ্যালুটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতেছে। তো আমরা এমন একটা ফাংশন ইউজ করব যেন প্রতি ইটারেশনে আফটার এভরি ইটারেশন টি ডিক্রিজ করতে হবে। ফাংশনটা আমাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন টি এর ভ্যালুটা প্রতি ইটারেশনে ডিক্রিজ করে। আচ্ছা, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ ইট হ্যাজ টু ডিক্রিজ গ্র্যাজুয়ালি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, গ্র্যাজুয়ালি বা স্লোলি, দ্যাট ইজ দ্য কিওয়ার্ড হিয়ার। তো আমি এখানে আলফার ভ্যালু 0.8 ইউজ করলাম, এটা 1000 থেকে কমে একবারে 800 হয়ে গেল, তারপরে একবারে 640। ইটস নট আ গুড ডিজাইন, এটা কিন্তু একটা গুড ডিজাইন হলো না। আমাকে সবসময় চেষ্টা করতে হবে টি এর ভ্যালুটা যেন স্লোলি ডিক্রিজ করে। আমি টি এর ভ্যালুটাকে যত স্লোলি ডিক্রিজ করাতে পারবো ততই কিন্তু অ্যালগরিদমটা বেটার পারফর্ম করবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, টি হ্যাজ টু ডিক্রিজ স্লোলি। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ টি হ্যাজ টু স্টার্ট ফ্রম আ ভেরি হাই ভ্যালু। সো আমি কিন্তু দুইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলতেছি, একটা হচ্ছে টি হ্যাজ টু ডিক্রিজ স্লোলি, টি এর ভ্যালুটা যেন স্লোলি ডিক্রিজ করে এটা আমাকে খেয়াল রাখতে হবে। আর টি হ্যাজ টু স্টার্ট ভেরি হাই, তার মানে টি এর ভ্যালুটা আমি যত বেশি হাই থেকে শুরু করব এবং যত স্লোলি ডিক্রিজ করব আমার অ্যালগরিদমটা তত বেটার পারফর্ম করবে। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। আচ্ছা, এখন আমরা তো একটু আগে টি জিরোর ভ্যালু আমরা চুজ করলাম হচ্ছে 1000। তো আমার যদি আমার যদি অপশন থাকে, জাস্ট আ মোমেন্ট, তো আমরা t0 ভ্যালুটা আমরা শুরু করেছিলাম 1000 থেকে। হোয়াট হ্যাপেন্ড? জাস্ট ওয়ান মোমেন্ট, ওয়ার্কিং। তোমরা কি দেখতে পাচ্ছো হোয়াইট বোর্ডটা? Yes, miss. Okay, for some reason the pen is not open. Okay, now it's working. তো আমার যদি t0 এর জন্য দুইটা অপশন থাকে, একটা হচ্ছে 1000 আর একটা হচ্ছে 10000, আমি কিন্তু 10000 কে সুযোগ দিব। সো t0টা আমি সবসময় চেষ্টা করব যত বেশি হাই থেকে শুরু করা যায় ততই ভালো। আর আলফার জন্য লেটস সে আমার কাছে যদি অপশন থাকে 0.8 অর 0.9, আমি কিন্তু 0.9 কে সুযোগ দিব। আমি এই ফাংশনটার জন্য বলতেছি, আই এম টকিং অ্যাবাউট দিস ফাংশন। অন্যান্য ফাংশনের ক্ষেত্রে অন্যভাবে হবে। মোট কথা আমাকে খেয়াল করতে হবে t0 এর ভ্যালুটা যেন খুব হাই থেকে শুরু হয় আর রেট অফ চেঞ্জটা যেন এমন হয় যে t এর ভ্যালুটা খুব স্লোলি ডিক্রিজ করে। দেখো আমি যদি 0.9 ধরি, তাহলে আমি যদি প্রিভিয়াসটাই চিন্তা করি, লেটস সে 1000ই যদি চিন্তা করি, 10000 চিন্তা করলাম না, 1000ই চিন্তা করলাম, সেক্ষেত্রে আমি যদি 0.9 ধরি, লেটস সে 10000 নাই, আমি 1000ই নিলাম, সেক্ষেত্রে কি হবে দেখো, t1 equal to 0.9 into 1000, which is 900, t2 equal to 0.9 into 900, which is 810. সো এটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতেছে। আমরা একটু আগে যখন 0.8 ধরলাম তখন একবারে 800 তে চলে গেছে, তারপরে 640 তে চলে গেছে। আর এখন যখন আমি 0.9 ধরলাম তখন প্রথমে 900 তে গেল, 810 এ গেল। সো এটা কিন্তু স্লোলি ডিক্রিজ করতেছে। আমি যদি 0.95 ধরি তাহলে আরো ভালো, 0.95 ধরলে আরো ভালো, এটা প্রথমে 950 তে যাবে, সো আরো স্লোলি ডিক্রিজ করবে। সো আসলে আমি কতটুকু স্লোলি ডিক্রিজ করাতে পারবো বা কত হাই থেকে শুরু করাতে পারবো এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে আমার টাইম, মানে ক্যাপাসিটির উপরও ডিপেন্ড করে যে আমার আসলে আমি কতটুকু সময় দিতে পারবো। কারণ যত আমি স্লোলি ডিক্রিজ করাবো অ্যালগরিদমটা কিন্তু দেখা যাবে সময় হয়তো একটু বেশি নিবে, বাট বেশি নিলেও দেখা যায় যে এটা কুইকলি ম্যাক্সিমাইজেশনের দিকে চলে যায়, কুইকলি ম্যাচিউর করে যায়। সো আলটিমেটলি এটা কিন্তু বেটারই পারফর্ম করে। তো যেটা বললাম যে যখন আমি কোনো একটা প্রবলেম সিমুলেটেড অ্যানিলিং দিয়ে সলভ করতেছি তখন কিন্তু অনেকটাই ডিপেন্ড করে, আমাকে হয়তো কিছু স্টাডি করে বা কিছু সিমুলেশন করে দেখতে হবে যে আসলে টি এর কোন ভ্যালুটা
বা কোন স্কেডিউলিং ফাংশনটা অথবা আলফার কোন ভ্যালুটা আমার প্রবলেমের জন্য বেটার পারফর্ম করতেছে। সো এটা কিছুটা অ্যানালাইসিস করে আমাকে হয়তো বের করতে হবে, এবং এটা নিয়ে প্রচুর রিসার্চও হয়েছে। সো কি ধরনের অপটিমাইজেশন প্রবলেমে কি ধরনের স্কেডিউলিং ফাংশন ভালো কাজ করে এগুলো নিয়ে প্রচুর স্টাডিও আছে। তো আমরা এত ডিটেইলসে যাব না, উই জাস্ট আন্ডারস্টুড দ্য বেসিক্স অফ সিমুলেটেড অ্যানিলিং। আচ্ছা, এখন আসি অ্যালগরিদমটার নাম সিমুলেটেড অ্যানিলিং কেন। এটার রিজন হচ্ছে যে মেটালার্জিতে একটা প্রসেস আছে, তোমরা হয়তো জেনে থাকবা যে মেটাল যেমন আয়রন বা এই ধরনের মেটালকে দেখা যায় প্রথমে খুব হাই টেম্পারেচারে হিট করা হচ্ছে, খুবই হাই, মানে একদম টেম্পারেচার বাড়িয়ে দিয়ে একেবারে ভেরি হাই লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে মেটালটাকে খুব গ্র্যাজুয়ালি এটা টেম্পারেচারটা কমানো হচ্ছে। তো কোনো একটা মেটালকে যখন আমি খুব হাই টেম্পারেচারে নিয়ে যাচ্ছি এবং যখন গ্র্যাজুয়ালি এটাকে আমি কুল করতেছি, তখন দেখা যায় মেটালের ডিউরেবিলিটি বাড়ে, মানে এটা ভঙ্গুর থাকে না। তো এটা দেখা যায় যে কিছু প্রপার্টিজ আছে, ডিজায়ারেবল প্রপার্টিজ আছে যেগুলো এটা গেইন করে ফেলে, এরকম একটা প্রসেস আছে। এই প্রসেসটার নাম হচ্ছে অ্যানিলিং, যে কোনো একটা মেটালকে খুব হাই টেম্পারেচারে হিট করে তারপর এটাকে গ্র্যাজুয়ালি কুল করা। দিস প্রসেস ইজ নোন অ্যাজ অ্যানিলিং। এখানে যেহেতু এটা ওই সিমিলার একটা প্রসেসকে সিমুলেট করতেছে, যে স্কেডিউলিং ফাংশনের ভ্যালুটা আমরা শুরুতে খুব হাই রাখতেছি, তারপরে আমরা স্কেডিউলিং ফাংশনের ভ্যালুটা আস্তে 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 কমাচ্ছি, এই জন্য এই অ্যালগরিদমটার নাম হচ্ছে সিমুলেটেড অ্যানিলিং। এবং তোমরা বইতে এবং অন্যান্য জায়গায় কিন্তু দেখবা ক্যাপিটাল টিটাকে কিন্তু টেম্পারেচার বলা হয়। ক্যাপিটাল টি ইজ ফ্রম টেম্পারেচার, temperature is kept high at the beginning, temperature is decreased slowly। তো টেম্পারেচার বলার রিজন হচ্ছে ওইটাই, যে অ্যানিলিং প্রসেসে টেম্পারেচারটা বাড়িয়ে কমানো হয়। তো এখানে ওটার সাথে মিল রেখে ভ্যারিয়েবলটার নাম রাখা হয়েছে টি, এবং এই কারণে ওটার সাথে মিল রেখেই এই অ্যালগরিদমটার নাম দেওয়া হয়েছে সিমুলেটেড অ্যানিলিং, যে আমরা এখানে অ্যানিলিং প্রসেসটাকে সিমুলেট করতেছি। তো ইজ দেয়ার এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান অ্যাবাউট দিস অ্যালগরিদম? এনি কোয়েশ্চেন? এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা কিন্তু তোমরা যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে বুঝে ফেলবা। স্পেশালি লোকাল সার্চের পুরো চ্যাপ্টার থেকেই কিন্তু সিমুলেশন টাইপের কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেন দেওয়া পসিবল না আসলে, কারণ লোকাল সার্চের সিমুলেশন দেখানো তো ডিফিকাল্ট, এটা তো সিস্টেমেটিক না যে তুমি ট্রি কনস্ট্রাক্ট করলা। তো দ্যাটস ওয়াই সিমুলেশন টাইপের কোয়েশ্চেন কিন্তু লোকাল সার্চ থেকে করা হয় না। যদি সিমুলেশন টাইপের কোয়েশ্চেন করাও হয়, আমি হয়তো বলতে পারি একটা স্টেপ সিমুলেট করে দেখাও বা দুইটা স্টেপ সিমুলেট করে দেখাও, লাইক দ্যাট। বাট এখান থেকে কিন্তু বেশিরভাগই আসে হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, যে তুমি অ্যালগরিদম গুলোর কনসেপ্টটা ঠিকমতো বুঝতে পেরেছো কিনা, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। So is there any question from anyone about this algorithm, simulated annealing? Any question? No, ma'am. Okay, so if you understand this clearly, then we move on to the next algorithm. তো আমরা এই চ্যাপ্টার থেকে আসলে আরো দুইটা অ্যালগরিদম দেখবো। একটা হচ্ছে লোকাল বিম সার্চ অ্যালগরিদম বলা হয়, আর একটা হচ্ছে জেনেটিক অ্যালগরিদম। তো জেনেটিক অ্যালগরিদমটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ওটা দেখতে সময় লাগবে। তো আজকে যেহেতু আমাদের এখন আবার 20 মিনিটসের মতো বাকি আছে, so I'm going to show you the local beam search today. Local beam search আসলে খুবই ইজি একটা অ্যালগরিদম, দ্যাটস ওয়াই আমি যেতে যাচ্ছি। So let me move on forward. So আমরা নেক্সট যে দুইটা অ্যালগরিদম দেখবো সেগুলোকে বলা হয় পপুলেশন বেসড লোকাল সার্চ অ্যালগরিদম। তো আমরা এতক্ষণ যে দুইটা অ্যালগরিদম দেখলাম, একটা হচ্ছে হিল ক্লাইম্বিং সার্চ আর একটা হচ্ছে সিমুলেটেড অ্যানিলিং, এই দুইটা অ্যালগরিদম হচ্ছে সিঙ্গেল স্টেট বেসড। তো হিল ক্লাইম্বিং সার্চ এবং সিমুলেটেড অ্যানিলিং হচ্ছে সিঙ্গেল স্টেট বেসড। আর এখন আমরা যে দুটো অ্যালগরিদম দেখবো, একটা হচ্ছে লোকাল বিম সার্চ আর একটা হচ্ছে জেনেটিক অ্যালগরিদম, এই দুটোকে বলা হয় পপুলেশন বেসড। তো আমি ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি। হিল ক্লাইম্বিং এবং সিমুলেটেড অ্যানিলিং এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা সিঙ্গেল স্টেট নিয়ে কাজ করেছি। যে হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রে আমি একটা সিঙ্গেল স্টার্ট স্টেট থেকে শুরু করতেছি এবং তার একটা সিঙ্গেল চাইল্ডকে আমি নেক্সট হিসেবে চুজ করতেছি, তারপর তার একটা সিঙ্গেল চাইল্ডকে আমি নেক্সট হিসেবে চুজ করতেছি। দ্যাট ইজ হাউ আই মুভ ফরওয়ার্ড, দিস ইজ নোন অ্যাজ সিঙ্গেল স্টেট। আর পপুলেশন বেসড মানে হচ্ছে আই এম নট গোইং টু ওয়ার্ক উইথ আ সিঙ্গেল স্টেট, আই এম গোইং টু ওয়ার্ক উইথ মাল্টিপল স্টেটস। তো হিল ক্লাইম্বিং এবং সিমুলেটেড অ্যানিলিং এর ক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল স্টেট থেকে শুরু করি এবং তার একটা সিঙ্গেল চাইল্ডকে আমরা চুজ করি। বাট পপুলেশন বেসড এর ক্ষেত্রে আমরা মাল্টিপল স্টেট নিয়ে একসাথে কাজ করব।
So how are we going to work with multiple states together? এটা কিন্তু আসলে কোয়াইট পসিবল। তার কারণ হচ্ছে আমরা জানি নরমালি কিন্তু লোকাল সার্চ অ্যালগরিদম গুলোর মেমোরি রিকোয়ারমেন্ট অনেক লো। আমরা জানি যে হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রে শুধুমাত্র একটা নোড এবং তার চিলড্রেন, এইটুকু নিয়েই কিন্তু কাজ হচ্ছে। তো এটা তো আসলে খুবই লো মেমোরি রিকোয়ারমেন্ট, অনলি আ ফিউ বাইটস রিকোয়ার্ড। তো আমাদের মেমোরি ক্যাপাসিটি তো এত লো না, তাই না? এত লো না, উই হ্যাভ মোর মেমোরি দ্যান দ্যাট। আমরা যে শুধুমাত্র 4-5টা নোড মেমোরিতে রাখতে পারবো এত লো মেমোরি ক্যাপাসিটি তো না, we have higher memory capacity. তো যেহেতু আমাদের মেমোরি ক্যাপাসিটি আছে, why not use that? That is the strategy. এই কারণেই পপুলেশন বেসড অ্যালগরিদম গুলো এসেছে যে আমি সিঙ্গেল স্টেট নিয়ে কাজ করলে আমার তো খুবই কম মেমোরি লাগতেছে, তো আমার তো এর চেয়ে বেশি মেমোরি ক্যাপাসিটি আছে, তাহলে আমি একটা সিঙ্গেল স্টেট নিয়ে কাজ না করে আমি কেন একসাথে অনেকগুলো স্টেট নিয়ে কাজ করতেছি না? That is the idea. So keeping that in mind, the first algorithm that is proposed in case of population based search is known as local beam search. অ্যালগরিদমটা খুবই ইজি, আমি একটু বললেই তোমরা বুঝে ফেলবা যে এখানে আসলে কি করতেছি। So the first algorithm we will look at in case of population based algorithms is known as local beam search. Okay, তো local beam search এ যেটা করা হয় সেটা হলো আমরা এটা অনেকটা হিল ক্লাইম্বিং এর মতোই, বাট এখানে আমরা একটা সিঙ্গেল স্টেট নিয়ে কাজ না করে আমরা মাল্টিপল স্টেট নিয়ে কাজ করব। সো হিল ক্লাইম্বিং এ আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা একটা র্যান্ডম স্টার্ট স্টেট থেকে অ্যালগরিদমটার এক্সিকিউশন শুরু করতাম, আর লোকাল বিম সার্চে যেটা করব সেটা হচ্ছে উই আর গোইং টু স্টার্ট ফ্রম কে নাম্বার অফ স্টার্ট স্টেটস। একটা সিঙ্গেল স্টার্ট স্টেট নিয়ে কাজ না করে আমরা কাজটা করব হচ্ছে কে সংখ্যক স্টার্ট স্টেট নিয়ে। আগেই তো বললাম যে পপুলেশন বেসড মানে হচ্ছে আমি একটা স্টেট নিয়ে কাজ করব না, আমি মাল্টিপল স্টেট নিয়ে একসাথে কাজ করব। সো আই এম গোইং টু স্টার্ট ফ্রম কে নাম্বার অফ র্যান্ডম স্টার্ট স্টেটস। তো এই প্রত্যেকটা স্টার্ট স্টেটের কিন্তু কিছু চাইল্ড আছে, যেমন এটা 3টা থাকতে পারে, এটার হয়তো 2টা থাকতে পারে, দিস মাইট হ্যাভ 4 চিলড্রেন। তো প্রত্যেকটা স্টার্ট স্টেটকে আমি যদি এক্সপ্যান্ড করি আমি কিন্তু কয়েকটা করে চাইল্ড পাচ্ছি। তো কে সংখ্যক স্টার্ট স্টেট নিয়ে আমি স্টার্ট করলাম এবং আমি সবার চাইল্ড জেনারেট করলাম। এখানে একটা বিশাল চাইল্ডের পুল হলো না, বিশাল একটা চাইল্ড স্টেটের কালেকশন কিন্তু আমি পাচ্ছি কে সংখ্যক স্টেটে সবার চিলড্রেন গুলো জেনারেট করার পর। এখন এই চাইল্ডের পুল থেকে আমি নিব হচ্ছে কে বেস্ট সাকসেসরস। এই যে সাকসেসর গুলো আমি জেনারেট করলাম, এই সবগুলো সাকসেসরের মধ্যে থেকে আমি কে বেস্ট সাকসেসর চুজ করব। চুজ করে সেখান থেকে আমি আবার নেক্সট স্টেপে রান করব। That is the strategy used in local beam search algorithm. So আবার বলছি, আমি শুরু করতেছি কে সংখ্যক র্যান্ডম স্টার্ট স্টেট থেকে। এই কে সংখ্যক র্যান্ডম স্টার্ট স্টেটের প্রত্যেকের চাইল্ড আমি জেনারেট করব। চাইল্ড জেনারেট করার পরে আমি যে এই যে চাইল্ডের একটা বিশাল কালেকশন পেলাম, এই কালেকশন থেকে কে বেস্ট সংখ্যক নোডকে আমি নেক্সট ইটারেশনের জন্য চুজ করব। That is how local beam search works. তো এটাকে হয়তো প্রথমে হয়তো মনে হতে পারে যে আমি কে সংখ্যক হিল ক্লাইম্বিং সার্চ প্যারালালি চালাচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু তা না। এমন না ব্যাপারটা যে আমি কে সংখ্যক হিল ক্লাইম্বিং সার্চ প্যারালালি চালাচ্ছি, তার কারণ হচ্ছে আমি কিন্তু সবগুলো চাইল্ডকে একসাথে নিয়ে সেখান থেকে আমি কে বেস্ট সংখ্যক কিন্তু চুজ করতেছি। তার মানে কিন্তু এমনও হতে পারে যে কোনো একটা নোডের হয়তো আমি 3টা চাইল্ড নিয়ে নিলাম, আরেকটা নোডের হয়তো আমি কোনো চাইল্ডই নিলাম না, দ্যাট ইজ অলসো পসিবল। তো এখানে কিন্তু আসলে একসাথে হচ্ছে পুরো ব্যাপারটা, এমন না যে আলাদা আলাদা কে সংখ্যক থ্রেড চলতেছে, ইটস নট লাইক দ্যাট। এই কে সংখ্যক নোডের চাইল্ড সবগুলোকে একসাথে নিয়ে সেখান থেকে কিন্তু বেস্ট কে সংখ্যক সাকসেসর জেনারেট করা হচ্ছে। তো কেন এটা হিল ক্লাইম্বিং এর চেয়ে বেটার পারফর্ম করবে? দ্য রিজন ইজ, যেমন আগেই তো বলেছি যে লেটস সে দিস ইজ আওয়ার স্টার্ট স্টেট, দিস ইজ আওয়ার স্টেট স্পেস। এটা যদি আমার স্টেট স্পেস হয়, তো লেটস সে দিস ইজ মাই গোল স্টেট। এখন হিল ক্লাইম্বিং যেটা করে সে তো একটা পয়েন্ট থেকে শুরু করে, হিল ক্লাইম্বিং যেটা করে সে একটা পয়েন্ট থেকে সার্চ শুরু করে। এখন যদি সে এখান থেকে শুরু করে আমি হয়তো গোলে পৌঁছাবো না, যদি সে এখান থেকে শুরু করে আমি হয়তো পৌঁছাবো না। সো হিল ক্লাইম্বিং যেহেতু একটা পয়েন্ট থেকে শুরু করতেছে, সো ওই পয়েন্টটা যদি সুইটেবল না হয় আমি কিন্তু গোলে পৌঁছাতে পারবো না। বাট লোকাল বিম সার্চের বেনিফিটটা হচ্ছে সে তো একসাথে মাল্টিপল পয়েন্ট থেকে অ্যাটাক করতেছে, এই কারণে এটাকে বিম সার্চ বলা হয়। It is known as beam search due to that reason. যেহেতু এটা মাল্টিপল পয়েন্ট থেকে স্টেট স্পেসটাকে অ্যাটাক করতেছে, লাইক আ বিম, যে অনেকগুলো পয়েন্ট থেকে আমি বিম চালাচ্ছি,
তো যেহেতু এটা মাল্টিপল পয়েন্ট থেকে স্টেট স্পেসটাকে অ্যাপ্রোচ করতেছে, সো কোনো না কোনো একটা পয়েন্ট তো অবশ্যই গোলের কাছাকাছি সুইটেবল পজিশনে হবে, সো আলটিমেটলি কিন্তু আমাকে দ্রুত গোলের কাছে নিয়ে যাবে। So that's why local beam search works better than hill climbing search for most of the problems. যেহেতু আমি এটা মাল্টিপল পয়েন্ট থেকে অ্যাটাক করতেছি। তো এই জিনিসটাকে বলা হয়ে থাকে, এটার একটা নাম আছে ডাইভার্সিফিকেশন। আমরা বলতে পারি যে লোকাল বিম সার্চের ডাইভার্সিফিকেশন ফ্যাক্টর বেশি কম্পেয়ার টু হিল ক্লাইম্বিং, মোর ডাইভার্স। পপুলেশন বেসড সার্চ অ্যালগরিদম গুলো সিঙ্গেল স্টেট বেসড সার্চ অ্যালগরিদমের চাইতে মোর ডাইভার্স হয়। ডাইভার্স মানে হচ্ছে স্টেট স্পেসের লার্জার এরিয়াকে সে একসাথে অ্যাটাক করতে পারে। আমি যদি নরমাল হিল ক্লাইম্বিং সার্চ ইউজ করতাম তাহলে সে স্টেট স্পেসের জাস্ট একটা এরিয়াকে সে ফোকাস করতে পারতো, কিন্তু যখনই আমি পপুলেশন বেসড অ্যালগরিদম ইউজ করতেছি, দ্যাট ইজ লোকাল বিম সার্চ, তার কিন্তু ডাইভার্সিফিকেশনটা বেশি। তার কারণ সে স্টেট স্পেসের আরো লার্জার এরিয়া একসাথে সে সার্চ করতে পারতেছে। যেমন সিমুলেটেড অ্যানিলিং এর ডাইভার্সিফিকেশন কিন্তু হিল ক্লাইম্বিং এর চেয়ে বেশি, তার কারণ সিমুলেটেড অ্যানিলিং তো ওর্স নোড গুলোকে সুযোগ দেয়। সো আমি স্টেট স্পেসের এমন সব এরিয়া ভিজিট করতে পারতেছি যেটা হিল ক্লাইম্বিং এ পসিবল না। লোকাল বিম সার্চের ডাইভার্সিফিকেশন কিন্তু আরো বেশি, তার কারণ লোকাল বিম সার্চের ডাইভার্সিফিকেশন বেশি হওয়ার কারণ হচ্ছে এটা স্টেট স্পেসটাকে অনেকগুলো জায়গা থেকে অনেকগুলো পয়েন্ট থেকে একসাথে অ্যাটাক করতেছে। তো আমি কিন্তু স্টেট স্পেসের অনেক বড় একটা এরিয়া একবারেই কভার করে ফেলতে পারতেছি, যেটা হিল ক্লাইম্বিং এর পক্ষে কখনোই পসিবল না। ওকে, সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ লোকাল বিম সার্চ ওয়ার্কস? Yes, miss. ওকে, তাহলে আমরা কিন্তু আজকে দুইটা অ্যালগরিদম দেখলাম, একটা হচ্ছে সিমুলেটেড অ্যানিলিং, একটা হচ্ছে লোকাল বিম সার্চ, প্লাস আমরা হিল ক্লাইম্বিং এর কিছু ভ্যারিয়েশনসও আজকে দেখলাম। এখন আমাদের লোকাল সার্চ চ্যাপ্টার থেকে আমাদের জাস্ট আরেকটা সিঙ্গেল অ্যালগরিদম বাকি আছে, যেটার নাম হচ্ছে জেনেটিক অ্যালগরিদম। তো তোমাদের তো নেক্সট ক্লাসে ক্লাস টেস্টের পরে যে হাফ অ্যান আওয়ার টাইম পাবো, আমি জেনেটিক অ্যালগরিদমটা আশা করতেছি শেষ করে ফেলতে পারবো। তো উই উইল ফিনিশ জেনেটিক অ্যালগরিদম ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। সো আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে দেন লেট মি টেক দ্য অ্যাটেন্ডেন্স। আমি অ্যাটেন্ডেন্স নিয়ে তোমাদেরকে আজকে ছেড়ে দিব। আর যেটা বললাম, ইফ ইউ নিড কাউন্সেলিং প্লিজ জয়েন টুমরো অ্যাট 4 PM ফর দ্য কাউন্সেলিং সেশন। Okay, so let me share the attendance tab. বদরুল আমিন, Yes, ma'am. এনামুল হক, Present, ma'am. রকুনুজ্জামান খান, Yes, ma'am. সামিয়া হালিম, Present, ma'am. প্রিয়ব্রত নাথ, Yes, ma'am. রাহাত জামান, Yes, ma'am. জাহারা ইসলাম, বিহান পাঠান, Present, ma'am. তৌহিদুল হক, Ma'am, they are on present. মিরাজ ফারুক, Yes, ma'am. আশিকুল হক, Present, miss. খালিদ হাসান, Yes, ma'am. রাবিউস সামি, Yes, ma'am. সজীব মিয়া, Present, ma'am. সাফিউল বারি, নাফিসা আক্তার, Present, ma'am. সুমাইয়া হক, মৌমি কবির, Present, ma'am. সাদিয়া জামান, Present, ma'am. ইশতিয়াক আহমেদ, খন্দকার জাহিদুল ইসলাম, Yes, ma'am. খুশনুমা তাহফুজ, ফাজিলা নবী, Present, ma'am. Present, ma'am. Present. Miss Fazlul present. ফাজিলা নবী প্রেজেন্ট। আর কে প্রেজেন্ট বললো? Dia present. দিয়া প্রেজেন্ট। ওকে, জয়শ্রী আচার্য, Present, ma'am. জুয়াইডিয়া, Present, ma'am. মানিক হোসেন, Yes, ma'am. সালে আকরাম, Present, ma'am. আরিফিন ইত্তেসাফুন, Present, ma'am. আমান্না নাওয়ার, Yes. হাসান শাওন, Yes, ma'am. নাইমুল করিম, Yes, ma'am.
মুহিব আল হাসান, Yes, ma'am. আশিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, Present, ma'am. সাইদ হোসেন, মিল্লাত হোসেন, Present, ma'am. শাহপরান রিফাত, Yes, ma'am. জুহরা তানজিন, Yes, ma'am. মুস্তাহিদুল ইসলাম, Ma'am, he was present. তাহলিল আজিম, Present, ma'am. সূর্য পোদ্দার, Yes, ma'am. জুবাইর হোসেন, Present, ma'am. আবির চৌধুরী, Yes, ma'am. সিয়াম হোসেন, Present, ma'am. জোবাইর রহমান, Yes, ma'am. স্বপ্নিল বিশ্বাস, Yes, ma'am. শাকিল আহমেদ, আনামুল হাসান, Yes, ma'am. রোমা হোসেন, প্রেজেন্ট ম্যাম, আহমেদ শাবাব, Present, ma'am. ম্যাম ইশতিয়াক আহমেদ শাওন বাকি অ্যাটেন্ডেন্স দিতে পারেন। শাকিল আহমেদ কি প্রেজেন্ট? সাইদ হোসেন, আশিকুর রহমান লিখন, ম্যাম শাকিল আহমেদ শাকিল আহমেদ প্রেজেন্ট, চ্যাটে লিখে দিয়েছে ম্যাম। চ্যাটে লিখেছে। আচ্ছা, সুমাইয়া হককে দিয়েছি, ইশতিয়াককে দিয়েছি। ওকে, শফিউল বারী, জাহারা ইসলাম। Okay, thank you very much everyone for joining. See you in the next class, and please be prepared for the class test, and please make sure you have to keep your camera on, so be ready for that.